প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 11-এ। আমাদের বিষয়বস্তু হচ্ছে আজকে রিচার্জেবল ব্যাটারি কোষের গঠন নিয়ে। তো এখানে আমরা শিখবো মূলত হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি কোষের গঠন এবং হচ্ছে লিথিয়াম আয়ন সঞ্চয় কোষের গঠন নিয়ে। তো এক্ষেত্রে আমরা আগে একটু জানবো আমাদের রিচার্জেবল ব্যাটারি বলতে কি বোঝায়। দেখো তো হচ্ছে এই রিচার্জেবল ব্যাটারি বলতে আমরা কি জানি। তো সংজ্ঞাটা আমরা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে যে ব্যাটারির মধ্যে বাইরের উৎস থেকে তড়িৎ চালনা করে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সঞ্চিত রাখা হয় এবং পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। আচ্ছা, এটা আমরা একটু সহজ উদাহরণ তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা যে মোবাইলে আমাদের যে ব্যাটারি ব্যবহার করি, লিথিয়াম পলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বা হচ্ছে আমাদের বাসায় যে আমরা আইপিএস ব্যবহার করি, আইপিএস এর যে ব্যাটারি গুলো আছে, দেখো এই ব্যাটারিগুলো কিন্তু এক ধরনের রিচার্জেবল ব্যাটারি। কেন? দেখবা হচ্ছে এদেরকে আমরা চার্জ করে পূর্ণ করে, মানে চার্জ দিয়ে পূর্ণ করে তারপর হচ্ছে আবার ব্যবহার করি। এরপর যখন চার্জটা আবার শেষ হয়ে আসে, আমরা তাদেরকে আবার পুনরায় চার্জ দিয়ে সঞ্চিত করে আবার হচ্ছে কি বলতো ব্যবহার করছি। অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি বললে আমরা বলতে পারবো যে ব্যাটারি কোষগুলোকে তুমি বারবার কি করে বলতো চার্জ প্রদান করে ব্যবহার করা যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মূলত রিচার্জেবল ব্যাটারি। তো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমরা একটা ব্যাটারি কোষের মধ্য দিয়ে প্রথমে কি করবো, তড়িৎ প্রবাহ যখন চালনা করব তখন তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে প্রথমে সঞ্চয় হবে। এর পরবর্তীতে হচ্ছে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে একটা ব্যাটারি কোষকে যখন আমরা তড়িৎ চালনা করব তখন সে তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তি হিসেবে প্রথমে জমা করবে, সঞ্চয় করবে। সঞ্চয় করা যখন হবে, যখন আমরা ব্যাটারিটা আবার ইউজ করব, তখন হচ্ছে ওই রাসায়নিক শক্তিটা এবার হচ্ছে তড়িৎ শক্তিতে কি হবে, রূপান্তরিত হবে। তার মানে হচ্ছে যখন একটা ব্যাটারিকে আমরা চার্জ প্রদান করছি, তখন হচ্ছে সে কি করে, তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তি হিসেবে প্রথমে জমা রাখবে বা সঞ্চয় রাখবে। দেন হচ্ছে ওই ব্যাটারিটাকে যখন আমরা কোনো একটা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করি, তখন হচ্ছে ওই সঞ্চয়কৃত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ব্যবহার করা হয়। এখন এই রিচার্জেবল ব্যাটারি কোষের আমরা অন্যতম একটা উদাহরণ এখন শিখবো, সেটা হচ্ছে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি কোষের গঠন এবং হচ্ছে তার রিচার্জ প্রক্রিয়া। আচ্ছা, এখান থেকে মূলত আমাদের একটা প্রশ্ন হয় যে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি বা হচ্ছে লিথিয়াম পলিঅ্যাম্পিয়ার যে ব্যাটারি, সেখানে কোষের গঠনের চাইতেও বেশি পরীক্ষা আসে তাদের ডিসচার্জিং এবং হচ্ছে রিচার্জিং বিক্রিয়া। রিচার্জিং বিক্রিয়া আমরা শিখবো। তো প্রথমত হচ্ছে এই রিচার্জেবল ব্যাটারি হিসাবে লেড স্টোরেজ ব্যাটারি কোষটা যে আমরা দেখবো, সেখানে মূলত হচ্ছে আমরা জানি একটা ব্যাটারি কোষে বা তড়িৎ কোষে আমাদের একটা অ্যানোড তড়িৎদ্বার লাগবে, একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার লাগবে এবং একই সাথে হচ্ছে আমাদের একটি তড়িৎ বিশ্লেষক লাগবে। তো লেড স্টোরেজ ব্যাটারি কোষে আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় লেড ধাতু। অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে আমাদের, দেখো তো এই যে লেড ধাতুর পাত ব্যবহার করা হবে, এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে লেড ডাইঅক্সাইড। লেড কি বলতো, ডাইঅক্সাইড। তাহলে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি কোষের অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে লেড ধাতু এবং ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে লেড ডাইঅক্সাইড। এবং তড়িৎ বিশ্লেষণ রূপে আমরা ব্যবহার করব 0.5 মোলার ঘনমাত্রার বা 38% সালফিউরিক অ্যাসিডের একটি দ্রবণ। তাহলে তিনটা জিনিস, অ্যানোড রূপে লেড ধাতু, ক্যাথোড রূপে হচ্ছে লেড ডাইঅক্সাইড এবং তড়িৎ বিশ্লেষণ রূপে আমাদের ব্যবহার করা হবে 0.4 মোলার ঘনমাত্রা বা 38% সালফিউরিক অ্যাসিডের একটি দ্রবণ। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যানোড এবং ক্যাথোড গুলো আছে, এই অ্যানোড এবং ক্যাথোড গুলোকে দেখো তো অনেকগুলো অ্যানোড এবং ক্যাথোডকে আমরা নির্দিষ্ট বিরতিতে সমান্তরাল ভাবে সাজিয়ে একটি পুরো কাচপাত্রে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডুবানো হয়। তার মানে হচ্ছে আমরা একটা চিত্র দেখি তোমাদেরকে। এই চিত্র দেখাতে হচ্ছে আমাদের এই যে যে অংশটা আছে, এটা হচ্ছে আমাদের লেডের পাত বা লেড ধাতুর এই যে পাতলা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেডের একটা কি বলতো পাত। আমাদের হচ্ছে এরকম এই যে লেড, এরপর হচ্ছে দেখাতো আমাদের কালো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেড অক্সাইড। আমরা যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে এই অংশটা হচ্ছে আমাদের কি বলতো লেড অক্সাইড, যেটা হচ্ছে আমাদের ক্যাথোড রূপে কি করে, কাজ করে। তাহলে এখানে একটা অংশ হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে লেড ধাতু, আর ক্যাথোড হিসেবে কাজ করতেছে কি বলতো লেড
অক্সাইড। আচ্ছা, এখন বলছে এরকম অনেকগুলো অ্যানোড এবং ক্যাথোড পরপর কি বলতো সাজিয়ে, অর্থাৎ একটা অ্যানোডের পাত, একটা হচ্ছে কি ক্যাথোডের দ্রবণ, আমাদের পরপর সাজিয়ে তাদেরকে আমরা কি করব, আমাদের হচ্ছে লৌহ সালফিউরিক অ্যাসিডের দ্রবণে কি করব, তাদেরকে ডুবানো হবে। তাহলে বেসিক্যালি হচ্ছে এখানে তিনটা জিনিস। অ্যানোড হিসেবে আমরা লেড ধাতুটাকে ব্যবহার করব, ক্যাথোড হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে লেড অক্সাইড, এবং একটা তড়িৎ বিশ্লেষ্য রূপে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করছি। সেই দ্রবণে অ্যানোড এবং ক্যাথোড গুলাকে নির্দিষ্ট বিরতিতে সমান্তরাল ভাবে সাজিয়ে আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডুবানো হবে। এখন এই লেড স্টোরেজ ব্যাটারি কোষ, তার সংকেতটা তাহলে কি দাঁড়াবে? সংকেতটা হচ্ছে আমাদের, সংকেতটা আমাদের এমসিকিউ জন্য আসতে পারে। লেড স্টোরেজ ব্যাটারি কোষের সংকেতটা কি? তো এটা হচ্ছে দেখো তো, প্রথমে লেড ধাতু, যেখান থেকে আমাদের পাবো হচ্ছে লেড সালফেট। তড়িৎ বিশ্লেষক কি ছিল বলতো? সালফিউরিক অ্যাসিড। এবং সর্বশেষ আমাদের থাকবে হচ্ছে যে ক্যাথোড হিসেবে যে আমরা লেড অক্সাইড উৎপন্ন করছিলাম, লেড অক্সাইডটা ব্যবহার করছিলাম, এটা পরিণত হবে কি হতো? লেড ধাতুতে। তোমরা একটু খেয়াল করো, প্রথম হচ্ছে অ্যানোড হিসাবে লেড ধাতু থেকে লেড সালফেট আসবে, এবার তড়িৎ বিশ্লেষক দ্রবণ সালফিউরিক অ্যাসিড, আর ক্যাথোডে যে লেড অক্সাইডটা ছিল সেখান থেকে আমরা লেড ধাতু পাবো। আচ্ছা, এখন মূল যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডিসচার্জিং প্রক্রিয়া এবং হচ্ছে আমাদের এই যে রিচার্জিং প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ায় অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াটা ঘটে সেটাই মূলত আমাদের পরীক্ষা আসে। এই দুটা শব্দ বোঝার আগে এই দুটা জিনিসটা আমরা একটু বুঝি। ডিসচার্জিং কি আর হচ্ছে আমাদের চার্জিংটা কি বা রিচার্জিংটা কি? ডিসচার্জিং এবং হচ্ছে রিচার্জিংটা কি, এই দুটা শব্দ আমরা আগে একটু বুঝি। ডিসচার্জিংটা হচ্ছে যখন আমরা একটা ব্যাটারিকে, ধরো ধরো একটা মোবাইলে একটা ব্যাটারি আছে, আমরা হচ্ছে আমাদের মোবাইলের যে ডিভাইসটা ছিল সেটা এখন ইউজ করছি, ইউজ করলে কি হয়? ব্যাটারির চার্জটা আস্তে আস্তে করে কমতে থাকে। এই যে অবস্থাটা আছে এটাকে বলা হয় ডিসচার্জিং। অর্থাৎ যখন আমরা একটা ব্যাটারিকে কোন একটা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করি তখন হচ্ছে আমাদের ডিসচার্জিং প্রক্রিয়া চলমান থাকে। যখন ব্যাটারিটাকে আমরা যখন মোবাইলটাকে ইউজ করতে করতে ব্যাটারির চার্জটা অনেক কমে যায় বা শেষের দিকে চলে আসে, তখন আমরা কি করি? ওই ব্যাটারিটাকে আবার পুনরায় চার্জ দিয়ে কি করে বলতো পূর্ণ করি। ওই যে পুনরায় চার্জ দিয়ে তাকে পুনরায় পূর্ণ করলাম, এই প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের রিচার্জিং প্রক্রিয়া। তো আমরা একটু বলি, আমরা যখন ব্যাটারিটাকে ইউজ করব বা ব্যবহার করব তখন সেই প্রক্রিয়াটা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া। যখন ব্যবহার করতে করতে ব্যাটারির চার্জটা একেবারে তলানিতে চলে আসবে তখন তাকে আমরা আবার পুনরায় চার্জ করার প্রয়োজন হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের রিচার্জিং প্রক্রিয়া। তা আমরা এখন দেখবো যে নেট স্টোরেজ যে ব্যাটারি কোষটা ছিল তার ডিসচার্জিং প্রক্রিয়ায় আমাদের বিক্রিয়াটা কেমন হয়। তা আমাদের এই ডিসচার্জিং প্রক্রিয়া আমরা অ্যানোডের বিক্রিয়াটা দেখবো এবং হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা দেখবো। ওকে, আমাদের আসলে দেখো তো অ্যানোডের বিক্রিয়াটা কেমন হয় আর ক্যাথোডের বিক্রিয়াটা কেমন। অ্যানোড হিসেবে আমাদের কি ছিল বলতো? একটা লেড ধাতু ছিল। তো এই লেড ধাতুটা আমাদের সালফিউরিক অ্যাসিডের যে দ্রবণটা ছিল তার সাথে বিক্রিয়া করে প্রথমে আমাদের উৎপন্ন করবে লেড এবং সালফেট মিলে হচ্ছে আমাদের লেড সালফেট। এবং এখানে যে দুটি হাইড্রোজেন ছিল তারা হচ্ছে হাইড্রোজেন আয়ন হিসাবে কি হবে বলতো এখানে উৎপন্ন হবে। তাহলে একটা খেয়াল করো, প্রথমে লেড ধাতু সালফিউরিক অ্যাসিডের দ্রবণের সাথে বিক্রিয়া করে আমাদের লেড সালফেট, এবং এখানে যে দুটি হাইড্রোজেন ছিল তারা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন হিসাবে উৎপন্ন হবে। আমাদের যে অ্যানোড যে তড়িৎদ্বার তার কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। আমরা এখন দেখবো এই অ্যানোড তড়িৎদ্বারে কতগুলো ইলেকট্রন ত্যাগ করে। তো এটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো তো, এখানে যে লেড ধাতুটা ছিল তার মুক্ত অবস্থায় তার জারণ মান হচ্ছে 0। আর এই যে লেড সালফেট, এখানে লেডের জারণ মান হচ্ছে আমাদের +2। তার মানে তোমরা যদি লক্ষ্য করো যে লেডের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে +2 হলো। আমরা আমাদের পরিমাণগত রসায়ন থেকে জানি যে কোন একটা বিক্রিয়ায় জারণ মান যদি বৃদ্ধি পায় তখন বোঝা হচ্ছে ইলেকট্রন ত্যাগ। মানে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন কি হয় বলতো? ত্যাগ হয়। তবে কোন একটা বিক্রিয়ায় যদি আমাদের জারণ মানটা কি পায়? বৃদ্ধি পায়, তখনই আমরা বলতে পারবো আমাদের সেই বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। আর ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তাহলে আমরা যদি দেখি অ্যানোড যে মুক্তমল ছিল, মুক্তমল থেকে বিক্রিয়া করে লেড কত প্লাস আয়নে পরিণত হয়? 2+। যেহেতু আমাদের লেডের জারণ মানটা বৃদ্ধি পায়, আর জারণ মান যখন বৃদ্ধি পায় তখন আমরা বুঝি ইলেকট্রন ত্যাগ। তো তো আমাদের এই বিক্রিয়া জারণ মান কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2। তার মানে হচ্ছে দুটি ইলেকট্রন কি করে বলতো? ত্যাগ করে। তার মানে অ্যানোডে আমাদের দুটি ইলেকট্রন ত্যাগ করে। এবার চলে আসবে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। তো ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করছিলাম কাকে বলতো? লেড অক্সাইড বা লেড ডাইঅক্সাইড।
এই লেড ডাইঅক্সাইডটা আমাদের ওই সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে যখন বিক্রিয়া করবে তখন হচ্ছে এখানে আমাদের উৎপন্ন হবে লেড সালফেট। লেড সালফেট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা যে অ্যানোড তড়িৎদ্বারে যে আয়ন গুলো উৎপন্ন হয় তারা হচ্ছে আমাদের ক্যাথোডে আসে জমা হবে। আবার বলছি, অ্যানোডে উৎপন্ন যে আয়ন গুলো হয় তারা হচ্ছে ক্যাথোডে আসে কি হবে বলতো, জমা হবে। তার মানে হচ্ছে ওই অ্যানোড থেকে আমরা প্রাপ্ত যে দুইটা হাইড্রোজেন আয়ন আছে তারা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারে চলে আসবে। আসলো, আসলে আমাদের কি উৎপন্ন হবে দেখো তো, এই হাইড্রোজেন আয়ন এবং যে অক্সিজেন আছে, এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে পানি। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা একটু সমতা বিধান করি তাহলে কি হয়, এখানে আমাদের হাইড্রোজেন হচ্ছে দুইটি, এখানে দুইটি হাইড্রোজেন, টোটাল হচ্ছে চারটি। তার মানে আমরা পানি অণুর সাথে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এই অংশটা আমরা আবার একটু বলছি। আমাদের ক্যাথোড হিসাবে ছিল লেড ডাইঅক্সাইড, যেটি সালফুরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবো হচ্ছে লেড সালফেট। এবং যে কথাটা আমরা বলছিলাম যে অ্যানোডে উৎপন্ন যে আয়ন গুলো হয় তারা হচ্ছে ক্যাথোডে আসে জমা হবে। অ্যানোডে উৎপন্ন আয়নটা আমাদের কে ছিল বলতো, হাইড্রোজেন আয়ন, দুটি হাইড্রোজেন আয়ন। এই দুটি হাইড্রোজেন আয়ন কোথায় চলে আসবে, এখন ক্যাথোডে চলে আসবে। ক্যাথোডে আসলে এই হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে এখানে যে অক্সিজেন গুলো আছে তারা যুক্ত হয়ে কি উৎপন্ন করবে বলতো, পানি উৎপন্ন করবে। এখন ক্যাথোডে মূলত কি হয়, ক্যাথোডে তো বিজারণ বিক্রিয়া হয়, মানে ইলেকট্রন গ্রহণ হয়। আমরা এখন দেখবো আমাদের ইলেকট্রন কতগুলা গ্রহণ হয় বা কে গ্রহণ করে। এখানে যে লেড ডাইঅক্সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখবো এখানে লেডের জারণ মানটা কত। এটা আমরা বের করতে পারি, একটি সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0। যেহেতু আমরা লেডের জারণ মানটা বের করব তাকে ধরবো হচ্ছে এক্স। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইন্টু হচ্ছে আমাদের দুটি পরমাণু, তাহলে 2 দ্বারা গুণ করব। এখন আমরা যদি এখানে দেখি তাহলে পাবো x-4 = 0। তার মানে হচ্ছে x হচ্ছে +4। তার মানে এই লেড ডাইঅক্সাইডে লেডের জারণ মানটা হচ্ছে +4। আর লেড সালফেটে আমরা জানি লেডের জারণ মান হচ্ছে +2। তাহলে তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের এই ক্যাথোডে বিক্রিয়ায় লেডের জারণ মান +4 থেকে হ্রাস পেয়ে কি হলো বলতো, +2 তে পরিণত হলো। আমরা জানি জারণ মান যখন হ্রাস পায় তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা বোঝায়, আর ওই ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেহেতু আমাদের +4 থেকে জারণ মান হ্রাস পেয়ে +2 হলো, আমাদের জারণ মান 2 হ্রাস পেয়েছে। তার মানে হচ্ছে এই বিক্রিয়ায় দুটি ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে। আর কিছু বেসিক্যালি আমাদের অ্যানোডে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাথোডে কিন্তু তার সমসংখ্যক ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে। তো এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং বিক্রিয়ার প্রক্রিয়ায় অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া। আমরা যদি এটাকে আবার একটু তোমাদেরকে বলি, আমাদের ডিসচার্জিং প্রক্রিয়ায় অ্যানোডের বিক্রিয়া কেমন ছিল। প্রথম হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে ছিল হচ্ছে লেড তড়িৎদ্বার। এই লেড ধাতুটা সালফুরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রথমে উৎপন্ন করবো হচ্ছে লেড সালফেট। এবং এখানে যদি দুটি হাইড্রোজেন আছে তারা উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন হিসাবে। দুটি হাইড্রোজেন থাকার কারণে দুটি হাইড্রোজেন আয়ন আমাদের উৎপন্ন হবে। আর অ্যানোডে আমাদের ইলেকট্রন ত্যাগ হয়, সেটা কিভাবে, এই লেড যে মুক্ত মূল ছিল তার জারণ মান ছিল 0। আর লেড সালফেটে আমাদের লেডের জারণ মান হচ্ছে +2। 0 থেকে জারণ মান বৃদ্ধি পেয়ে যখন +2 হলো, আমরা জানি জারণ মান যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। যেহেতু জারণ মান 2 বৃদ্ধি পেয়েছিল এই জন্য দুটি ইলেকট্রন কি করে, অ্যানোডে ত্যাগ করে। এরপর আমরা চলে আসবো আমাদের ক্যাথোড যে রিঅ্যাকশনটা। ক্যাথোডে আমাদের ব্যবহার করা হয়েছিল লেড ডাইঅক্সাইড। এই লেড ডাইঅক্সাইডও সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে যুক্ত হয়ে প্রথমে আমাদের উৎপন্ন করবো হচ্ছে লেড সালফেট। আচ্ছা, আর কাছে যেটা আমরা বলছিলাম, অ্যানোডে উৎপন্ন যে আয়নগুলো আমরা পাবো তারা হচ্ছে ক্যাথোডে আসে জমা হবে। অ্যানোডে উৎপন্ন আয়নটা আমাদের ছিল হচ্ছে হাইড্রোজেন আয়ন। এটি আমাদের যখন ক্যাথোডে চলে আসলো, এই হাইড্রোজেন আয়ন এবং যে অক্সিজেন ছিল তারা যুক্ত হয়ে আমাদের কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। এবার আমরা জানি যে ক্যাথোড তড়িৎদ্বারে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। সেটা আমরা কিভাবে বুঝবো, এই লেড ডাইঅক্সাইডে আমরা লেডের জারণ মান পেয়েছিলাম +4, নির্ণয় করে তোমাদেরকে আমরা দেখাইছিলাম। আর লেড সালফেটে তার জারণ মান পেয়েছিলাম, লেডের জারণ মান হচ্ছে +2। এই +4 থেকে জারণ মান হ্রাস পেয়ে যখন +4 হলো, +4 থেকে জারণ মান হ্রাস পেয়ে যখন +2 হলো, আমরা জানি জারণ মান যখন হ্রাস পায় তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। জারণ মান যেহেতু 2 হ্রাস পেয়েছিল, তার মানে আমরা বলতে পারি এই বিজারণ বিক্রিয়া বা ক্যাথোডে দুটি ইলেকট্রন গ্রহণ করে। এবার হচ্ছে আমরা যদি এই দুইটা বিক্রিয়াকে যোগ করে দিই তাহলে আমরা হচ্ছে কি পাবো, আমাদের সামগ্রিক যে ডিসচার্জিং প্রক্রিয়ায় কোষ বিক্রিয়াটা পাবো। তাহলে আমাদের হচ্ছে কোষ বিক্রিয়াটা কেমন হবে দেখেন, কোষ বিক্রিয়া।
কোষ বিক্রিয়া তাদেরকে যোগ করে দিব। লেড যোগ হচ্ছে আমাদের লেড অক্সাইড, ঠিক আছে। আচ্ছা দেখো তো হচ্ছে এবার এখানে একটা সালফিউরিক অ্যাসিড, এখানে একটা সালফিউরিক অ্যাসিড, তার মানে 2 মোল সালফিউরিক অ্যাসিড। আর হচ্ছে দেখো তো দুটো ইলেকট্রন কাটা, এ পাশে দুটো হাইড্রোজেন আয়ন, এখানে দুটো হাইড্রোজেন কি বলতো কাটা। তাহলে আমাদের উৎপাদে থাকবে হচ্ছে লেড সালফেট, এখানে একজন এখানে একজন, তাহলে 2 মোল লেড সালফেট এবং হচ্ছে 2 মোল পানি আমাদের উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি কোষের ডিসচার্জিং প্রক্রিয়া, আমাদের বিক্রিয়াগুলো। এবার আমাদের চলে আসবে আমাদের রিচার্জিং প্রক্রিয়া। তার আগে একটু বলে নিই আমরা কখন রিচার্জিং প্রক্রিয়াটা করব। আমি বলছিলাম যে একটা ব্যাটারিকে যখন ব্যবহার করতে করতে যখন তার চার্জটা শূন্যের করে চলে আসে, তখনই আমাদের কি করতে হয়, আবার পুনরায় চার্জ করার প্রয়োজন হয়। ওই প্রক্রিয়াটাকে আমরা বলছিলাম রিচার্জিং প্রক্রিয়া। তবে লেড স্টোরেজ যে ব্যাটারি কোষটা আছে, তার ওই কোষের ইএমএফ এর মান বা তড়িৎ চালক বলের মানটা হচ্ছে সাধারণত 2.03 ভোল্টেজ থাকে। একটা লেড স্টোরেজ ব্যাটারি কোষের আমাদের সাধারণভাবে ইএমএফ এর মানটা হচ্ছে 2.03 ভোল্টেজ। যখন ব্যাটারিটা ব্যবহার করতে করতে ওই ইএমএফ এর মানটা হ্রাস পেয়ে যখন 1.17 ভোল্টেজে নেমে আসবে, তখনই তাকে আমাদের পুনরায় চার্জ করার প্রয়োজন হয়। এই জিনিসটা মনে রাখবা যে সাধারণত লেড স্টোরেজ যে ব্যাটারিটা থাকবে তার ইএমএফ এর মানটা হচ্ছে 2.03 ভোল্টেজ। যখন এটা আমরা ইউজ করতে করতে ওই কোষের ইএমএফ এর মানটা 1.17 এ নেমে আসবে, তখনই তাদেরকে আমরা পুনরায় চার্জ করার প্রয়োজন হবে। এখন এই যে রিচার্জিং প্রক্রিয়া, মনে রাখবা রিচার্জিং প্রক্রিয়াটা হচ্ছে ডিচার্জিং প্রক্রিয়ার বিপরীত। আবার বলছি যে আমাদের যে রিচার্জিং প্রক্রিয়াটা আছে, এটা মূলত হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি বলুন তো, ডিচার্জিং প্রক্রিয়া কি বলুন তো বিপরীত। এটা লিখে দিলাম, ডিচার্জিং প্রক্রিয়ার বিপরীত হচ্ছে আমাদের রিচার্জিং। এটার হচ্ছে কি বলুন তো বিপরীত, বিপরীত হচ্ছে রিচার্জিং। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আমাদের এই ডিসচার্জিং প্রক্রিয়ায় যেটা অ্যানোড হিসাবে কাজ করেছিল, রিচার্জিং প্রক্রিয়া সেটা ক্যাথোড হিসাবে কাজ করবে। একই রকম ভাবে রিচার্জিং প্রক্রিয়া যেটা ক্যাথোড রূপে কাজ করছে, রিচার্জিং প্রক্রিয়া সেটা অ্যানোড রূপে কি করবে বলতো কাজ করে। তাহলে আমরা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ডিচার্জিং প্রক্রিয়ায় যেটা আমাদের কি ছিল, অ্যানোড ছিল, অ্যানোড হিসাবে কাজ করছিল বা অ্যানোডের যে রিঅ্যাকশনটা ছিল, রিচার্জিং প্রক্রিয়া সেইটা হচ্ছে এখন ক্যাথোড হিসাবে। একই সাথে রিচার্জিং প্রক্রিয়া যেটা ক্যাথোড হিসাবে বিক্রিয়া করেছিল, এখন আমরা সেটা রিচার্জিং প্রক্রিয়া পাবো হচ্ছে অ্যানোড হিসাবে। অর্থাৎ পূর্বের অ্যানোডের বিক্রিয়াটা হবে আমাদের এখন ক্যাথোডের বিক্রিয়া, পূর্বের যে ক্যাথোডের বিক্রিয়া সেটা হবে আমাদের কি বলতো অ্যানোডের বিক্রিয়া। একই সাথে আগের উৎপাদগুলো আমাদের পাবো এখন হচ্ছে বিক্রিয়কে, এবং আগের বিক্রিয়ক গুলাকে আমরা পাবো হচ্ছে উৎপাদে। আগের বিক্রিয়ক গুলো আমরা পাবো হচ্ছে আমাদের কি বলতো উৎপাদে। তাহলে এই চারটা কথা মনে রাখলে হবে। ডিচার্জিং প্রক্রিয়ার বিপরীত হচ্ছে আমাদের রিচার্জিং প্রক্রিয়া, অর্থাৎ পূর্বের অ্যানোডের বিক্রিয়া এখন হবে ক্যাথোডের বিক্রিয়া, পূর্বের ক্যাথোডের বিক্রিয়াটা হয়ে যাবে এখন অ্যানোডের বিক্রিয়া। একই সাথে পূর্বের উৎপাদ গুলো এখন আমরা পাবো হচ্ছে কোথাও বলতো বিক্রিয়কে, এবং আগের বিক্রিয়ক গুলো পাবো এখন কোথাও বলতো উৎপাদে। তাহলে আমরা এই রিচার্জিং প্রক্রিয়ার বিক্রিয়াগুলো একটু যদি দেখি, আমরা এখানে দেখাই তাহলে তোমরা হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো আমরা এখানে দেখে দেখে লিখবো, মানে আমরা যদি ডিচার্জিং প্রক্রিয়াটা জানি তাহলে ডিচার্জিং প্রক্রিয়াটা আমি এটা জানবো, রিচার্জিং প্রক্রিয়ার আমাদের বিক্রিয়াগুলো কেমন হয়। দেখো আমরা প্রথমে চলে আসবো আমাদের অ্যানোডের বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া, আচ্ছা, যেটা বলছিলাম যে পূর্বের যে ক্যাথোডের যা ছিল সেটা এখন কি হিসেবে কাজ করবে, অ্যানোড রূপে কাজ করবে। একই সাথে আগের উৎপাদ গুলো এখন কোথায় চলে আসবে বিক্রিয়কে, এবং বিক্রিয়ক চলে যাবে আমাদের কোথায় বলতো উৎপাদে। তাহলে এখানে আমরা অ্যানোড হিসেবে এখন লিখতে পারবো আগে যে ক্যাথোডের বিক্রিয়াটা ছিল এবং সেখানে যে উৎপাদ ছিল আমাদের,
লেড সালফেট এবং হচ্ছে কত 2 মোল পানি, তারা হচ্ছে বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করবো হচ্ছে এখন আগের বিক্রিয়কগুলো। আগের বিক্রিয়ক কি কি ছিল বলতো? আমাদের লেড অক্সাইড যোগ হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং 2টি হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, অর্থাৎ পূর্বের উৎপাদ এখন চলে আসছে কোথায়? বিক্রিয়কে। পূর্বে বিক্রিয়ক চলে আসছে কোথায় বলতো? উৎপাদে। এখন জাস্ট আমরা এখানে দেখাবো যে আমাদের অ্যানোডে বিক্রিয়া কি হয়, ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রনটা ত্যাগটা করলো কি আমরা একটু যদি দেখি, এই লেড সালফেটে লেডের জারণ মান ছিল +2, আর লেড ডাইঅক্সাইডে লেডের জারণ মান হচ্ছে +4। তোমরা যদি লক্ষ্য করো জারণ মান +2 থেকে বৃদ্ধি পেয়ে +4 হলো। আর যখন জারণ মানটা বৃদ্ধি পায় তখন আমরা জানি ইলেকট্রন কি করে? ত্যাগ করে। জারণ মান যেহেতু 2 বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে 2টি ইলেকট্রন কি করে বলতো? ত্যাগ করে। এই হচ্ছে আমাদের অ্যানোডে বিক্রিয়া। এরপর আমরা যদি আসি আমরা ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে? আমাদের পূর্বের অ্যানোডে বিক্রিয়াটা চলে আসবে কোথায়? ক্যাথোডে। এবং একই সাথে পূর্বের উৎপাদ গুলো আমরা এখন কোথায় লিখবো বলতো? বিক্রিয়ক হিসাবে। এবং বিক্রিয়ক গুলোকে আমরা লিখবো কোথায় বলতো? উৎপাদ হিসাবে। আমাদের ওই আগের অ্যানোডে বিক্রিয়ায় উৎপাদ কি ছিল? লেড সালফেট যোগ হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা এখন উৎপাদের জায়গায় লিখবো আমাদের পূর্বের যে বিক্রিয়ক, অর্থাৎ লেড যোগ হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবার আমরা জানি আমাদের ক্যাথোডে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রনটা গ্রহণ করলো কি আমরা সেটা একটু দেখি। তো এই লেড সালফেটে লেডের জারণ মান হচ্ছে +2, আর বিক্রিয়া বলে যে লেড যে মুক্তমল হয় সেখানে তার জারণ মান হচ্ছে 0। এখন এই জারণ মান +2 থেকে যে 0 হলো, জারণ মান +2 থেকে হ্রাস পেয়ে যে 0 হলো, তখন আমরা কি বুঝি? যে জারণ মান যখন হ্রাস পায় ইলেকট্রন কি করে? গ্রহণ করে। জারণ মান যেহেতু 2 হ্রাস পেয়েছিল, তার মানে 2টি ইলেকট্রন কি করে? আমাদের গ্রহণ করে। যে 2টি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাহলে এই হলো আমাদের রিচার্জিং প্রক্রিয়ায় আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা। আমরা হচ্ছে তাড়াতাড়ি কি করে দিতে পারি এখন? আমাদের যোগ করে দিলে আমাদের সামগ্রিক রিচার্জিং প্রক্রিয়ায় কোষ বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। এই দুটো বিক্রিয়াকে আমাদের যোগ করে দিই, তাহলে রিচার্জিং প্রক্রিয়া আমাদের কোষ বিক্রিয়া আমরা পাবো। কোষ বিক্রিয়া। তাহলে আমাদের এখানে কি কি হবে দেখো তো? 2 মোল কি মানে 2টি লেড সালফেট আছে, আমরা লিখতে পারবো 2 মোল হচ্ছে লেড সালফেট যোগ হচ্ছে আমাদের এখানে আমাদের 2 মোল পানি, তারপর হচ্ছে 2টি ইলেকট্রন কাটা, 2 মোল হাইড্রোজেন আয়ন, 2 মোল হাইড্রোজেন আয়ন কাটা যাবে। এবং উৎপাদের পরে আমরা পাবো এখানে হচ্ছে লেড ধাতু, তারপর হচ্ছে লেড ডাইঅক্সাইড, আর সালফিউরিক অ্যাসিড যেহেতু 2 মোল পাওয়া যাচ্ছে, তো 2 সালফিউরিক অ্যাসিড। এটাই। অর্থাৎ আমরা যখন ডিসচার্জিং বিক্রিয়া শিখে ফেলবো, আমরা কিন্তু একই সাথে আমাদের ডিসচার্জিং বিক্রিয়াগুলো পাবো। শুধু মনে রাখবা, ডিসচার্জিং প্রক্রিয়ার বিপরীত হচ্ছে আমাদের কি বলতো? রিচার্জিং প্রক্রিয়া। এবং সেখানে যেটা হবে, পূর্বের যে অ্যানোডে বিক্রিয়া ছিল সেটা এখন ক্যাথোড রূপে কাজ করবে। পূর্বের ক্যাথোডে বিক্রিয়া এখন হচ্ছে অ্যানোড রূপে কাজ করবে। একই সাথে আমাদের উৎপাদগুলো আসবে বিক্রিয়কে, বিক্রিয়কগুলো আসবে আমাদের হচ্ছে উৎপাদে। আমাদের কিন্তু পরীক্ষায় এই রিচার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়ার বিক্রিয়াগুলো আসে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমরা এরপর আরেকটা দেখো তো রিচার্জেবল কোষের গঠন শিখবো। সেটি হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন সঞ্চয় কোষের গঠন, যেটা আমরা মোবাইলে ব্যবহার করি, যেটাকে আমরা লিথিয়াম পলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বলে থাকি। এই লিথিয়াম আয়ন সঞ্চয় কোষের গঠন নিয়ে আমরা কথা বলবো। তো এখানেও আমাদের মূল কথাবার্তা হচ্ছে এই আমাদের রিচার্জিং এবং হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়ার যে বিক্রিয়াগুলো হয় সেটা আমরা জানবো। এখন এই লিথিয়াম পলিঅ্যাম্পিয়ার বা লিথিয়াম আয়ন সঞ্চয় যে কোষটা আছে, এখানে অ্যানোড রূপে বা ক্যাথোড রূপে এবং তড়িৎ বিশ্লেষক রূপে কাদেরকে ব্যবহার করা হয়? তো আমরা বলবো আমাদের হচ্ছে এই লিথিয়াম আয়ন সঞ্চয় কোষে আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় লিথিয়াম নির্মিত গ্রাফাইট। যেরকম লিথিয়াম এন সংখ্যক লিথিয়াম পরমাণু মিশ্রিত কি বলতো? গ্রাফাইট। এটা হচ্ছে আমাদের অ্যানোড রূপে কাজ করবে। আবার খেয়াল করো, লিথিয়াম নির্মিত কি বলতো? গ্রাফাইট। গ্রাফাইট মানে হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এরপর হচ্ছে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে লিথিয়াম কভার অক্সাইড। লিথিয়াম কভার অক্সাইড এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করা হবে। এবং এখানে একটা তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করা হয় ডাই মিথাইল কার্বনেট। ডাই মিথাইল কার্বনেট বলতে কি বোঝায় দেখো তো? মিথাইল মূলক হচ্ছে 2টি,
আর এখানে কত CO3, এটাকে বলা হয় ডাইমিথাইল কার্বনেট, অথবা ব্যবহার করা যেতে পারে ডাই ইথাইল কার্বনেট। ইথাইল বলতে কি বোঝায়? ধরো C2H5, এই যে ডাই মানে কত দুইটা, আর এখানে হচ্ছে কার্বনেট, অর্থাৎ ডাই মিথাইল কার্বনেট অথবা ডাই ইথাইল কার্বনেট আমাদের তড়িৎ নিঃশ্বাস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে সিম্পলি যে কথাটা সেটা হচ্ছে লিথিয়াম আয়ন যে সঞ্চয় কোষ, সেখানে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব লিথিয়াম নির্মিত আমাদের গ্রাফাইট, এবং হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে লিথিয়াম কভার অক্সাইড, এবং তড়িৎ বিশ্লেষণ রূপে আমরা হয় ডাই আমাদের হচ্ছে কি মিথাইল কার্বনেট অথবা ডাই ইথাইল কার্বনেট আমাদের ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আমাদের লিথিয়াম আয়ন সঞ্চয় যে কোষটা আছে, এখানে আমরা দুটো চিত্র দেখতে পাই, একটা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়ার জন্য, আর একটা হচ্ছে আমাদের কি বলতো চার্জিং প্রক্রিয়ার জন্য। তাহলে আমরা আহ, মূলত হচ্ছে দেখো তো এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে মূলত হচ্ছে লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে লিথিয়াম আয়ন পরিবহনের মাধ্যমে বা আয়ন পরিবহনের মাধ্যমে লিথিয়াম আয়ন পরিবহনের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এখানে অ্যানোডে এবং ক্যাথোডের রিয়াকশন গুলো হয়। আবার একটু বলছি যে আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন যে সঞ্চয় কোষটা আছে, এখানে লিথিয়াম আয়ন পরিবহনের মাধ্যমে কিন্তু আমাদের মূলত তড়িৎটা উৎপন্ন হবে। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা যদি এটাকে আহ আরেকটু যদি তোমাদেরকে লেখার মতো করে শিখে দিই, সেটা হচ্ছে এই যে দেখো তোমরা চাইলে এভাবে করতে পারো। আমরা হচ্ছে এই পরীক্ষা যদি তোমরা আসো, যদি তোমরা চিত্র আঁকতে চাও, তাহলে হচ্ছে এভাবে একটু আঁকার চেষ্টা করবা। তো আমরা হচ্ছে একটু দেখাচ্ছে আমাদের এই দুটো চিত্র, একটা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়ার জন্য, একটা হচ্ছে চার্জিং প্রক্রিয়ার জন্য। তো আমরা যে মূল কথাটা বলছিলাম যে আমাদের লিথিয়াম আয়ন যে সঞ্চয় কোষ, সেখানে মূলত লিথিয়াম আয়নের বিনিময় বা প্রবাহের মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ উৎপন্ন হবে। তো এখানে দেখো তো হচ্ছে আমরা অনেকগুলো লিথিয়ামের এখানে আমরা আয়ন দেখবো, সেটা হচ্ছে এরকম। এই যে দেখো তো এই যে লিথিয়াম আয়ন,
তো ডিসচার্জিং প্রক্রিয়া যেটা হবে, অ্যানোড থেকে ক্যাথোডে লিথিয়াম আয়ন কি হবে বলতো, প্রবাহিত হবে। ডিসচার্জিং প্রক্রিয়া আমাদের লিথিয়াম আয়ন অ্যানোড থেকে কোথায় যাবে, ক্যাথোডে প্রবাহিত হবে। আর চার্জিং প্রক্রিয়া তার বিপরীত হবে, অর্থাৎ ক্যাথোড থেকে উল্টা লিথিয়াম আয়ন গুলো অ্যানোডে কি হবে, প্রবাহিত হবে। এটুকু মনে রাখলে হবে যে আমাদের ডিসচার্জিং প্রক্রিয়ায় লিথিয়াম আয়ন অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হবে। আর যখন আবার চার্জিং প্রক্রিয়া বলবো, তখন হচ্ছে ক্যাথোড থেকে লিথিয়াম আয়ন হচ্ছে আমাদের অ্যানোডে প্রবাহিত হবে। আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে আমাদের এই ডিসচার্জিং প্রক্রিয়া বিক্রিয়া এবং হচ্ছে আমাদের হচ্ছে চার্জিং প্রক্রিয়া বিক্রিয়াটা কেমন হয় সেটা আমরা জানতে হবে। প্রথমে আমরা চলে আসবো আমাদের ডিসচার্জিং প্রক্রিয়া। একটু বিক্রিয়া আমরা একটু লক্ষ্য রাখতে হবে ভালো করে। ডিসচার্জিং আমাদের প্রক্রিয়া, এখানে আমাদের কি হবে বলতো, একটা অ্যানোড হিসাবে কাজ, অ্যানোডে বিক্রিয়া দিতে হবে এবং হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া দিতে হবে। প্রথম হচ্ছে অ্যানোড হিসেবে আমাদের কাদেরকে ব্যবহার করেছিলাম, লিথিয়াম নির্মিত গ্রাফাইট ব্যবহার করেছিলাম, তাই না? তো আমাদের এই অ্যানোডে দেখো তো এন সংখ্যক লিথিয়াম পরমাণু গ্রাফাইট, তাই না? এটাকে বলা হবে লিথিয়াম গ্রাফাইট, যেখানে আমাদের লিথিয়াম হচ্ছে এন সংখ্যক। এখন এই এন সংখ্যক লিথিয়াম পরমাণু থেকে, লিথিয়াম নির্মিত গ্রাফাইট থেকে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এন সংখ্যক লিথিয়াম আয়ন এবং হচ্ছে আমাদের গ্রাফাইট উৎপন্ন করবে। দেখো হচ্ছে এই যে লিথিয়াম গ্রাফাইট, এখানে কিন্তু কি ছিল, লিথিয়াম নির্মিত গ্রাফাইট আছে। বিক্রিয়া করার পর কি হয়ে গেছে বলতো, আমাদের গ্রাফাইটটা আলাদা হয়ে গেছে এবং হচ্ছে কি যে এন সংখ্যক লিথিয়াম আয়ন আমাদের এখানে উৎপন্ন হয়। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো যে অ্যানোডে এন সংখ্যক লিথিয়াম নির্মিত যে গ্রাফাইটটা ছিল, সেখান থেকে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এন সংখ্যক লিথিয়াম আয়ন আমাদের উৎপন্ন হবে। এই এন সংখ্যক লিথিয়াম আয়ন সাথে কি উৎপন্ন হবে বলতো, আমাদের গ্রাফাইটটা মুক্ত হবে। এরপরে যে ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে, এটা একটু আমাদেরকে আরেকটু খেয়াল রাখতে হবে। এভাবে তোমরা জানো যে আমাদের ক্যাথোডে মূলত কি ছিল বলতো, লিথিয়াম কভার অক্সাইড, ঠিক আছে? এখন আমাদের যেহেতু বলছিলাম যে লিথিয়াম আয়ন সঞ্চয় কোষে আমাদের লিথিয়াম আয়ন পরিবহনের মাধ্যমে আমাদের হচ্ছে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। সেই ক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন যে লিথিয়াম আয়নটা ছিল, সে এমন কারোর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের ক্যাথোডে কি উৎপন্ন করবে, লিথিয়াম কভার অক্সাইড উৎপন্ন করবে। আবার বলছি, অ্যানোডে উৎপন্ন যে এন সংখ্যক লিথিয়াম আয়ন ছিল, এটা কি করবে, কোন একটি এমন সংখ্যক যৌগের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে বলতো, ক্যাথোডে লিথিয়াম কভার অক্সাইড উৎপন্ন করবে। তো সেটা আসলে কিভাবে হয় দেখো তো, এখানে বিক্রিয়া হবে এখন লিথিয়াম ওয়ান মাইনাস এন সংখ্যক লিথিয়াম কভার অক্সাইড, যেটি হচ্ছে আমাদের ওই অ্যানোডে প্রাপ্ত বা অ্যানোডে উৎপন্ন যে লিথিয়াম আয়নটা আমাদের ছিল এন সংখ্যক, সে কোথায় চলে আসবে, ক্যাথোডে চলে আসবে। এসে তার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে ওই এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে লিথিয়াম কভার অক্সাইড উৎপন্ন হয়। এখানে একটু ঠান্ডা মাথা দেখো, আমরা জানি অ্যানোডে যে সংখ্যক ইলেকট্রন ত্যাগ হয়, ক্যাথোডে সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ হয়। যেহেতু আমাদের অ্যানোডে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ হয়েছে, এজন্য আমরা ক্যাথোডে এন সংখ্যক ইলেকট্রনটা গ্রহণ করার লিখলাম। কিন্তু তোমাদের প্রশ্নটা হচ্ছে যে এখানে লিথিয়াম ওয়ান মাইনাস এন, এটা কেন লিখলাম? দেখো আমাদের ক্যাথোডে উৎপন্ন হবে, আমরা বলছিলাম কি লিথিয়াম কভার অক্সাইড। আমরা এই যোগটা কিভাবে পেতে পারি খেয়াল করো, আমি যখন লিখবো লিথিয়াম ওয়ান মাইনাস এন, তার মানে বোঝাচ্ছে এখানে লিথিয়ামের যে সংখ্যক পরমাণু আছে তার থেকে এনটা কি হবে, মাইনাস। যদি এখানে আমরা আবার এন সংখ্যক লিথিয়াম আয়ন যুক্ত করতে পারি, তাহলে কি হয়, ওয়ান মাইনাস এন, আবার এখান থেকে যদি আমরা এন পাই, তাহলে এন এন এ কাটা যাওয়ার পর কত থাকবে বলতো, ওয়ান। মানে তখন আর একটা মাত্র লিথিয়াম থাকবে। এই যে দেখো একটা মাত্র লিথিয়াম থাকবে। তার মানে জিনিসটা হচ্ছে আমাদের এই যে লিথিয়াম ওয়ান মাইনাস যে এন সংখ্যকটা ছিল কভার অক্সাইড, তার সাথে আমাদের যে এন সংখ্যক লিথিয়াম আয়নটা যদি আমরা যুক্ত করি, অর্থাৎ এই যোগটাতে লিথিয়াম পরমাণু এন সংখ্যক কি ছিল, কম ছিল। আমরা অ্যানোড থেকে প্রাপ্ত এন সংখ্যক লিথিয়াম আয়ন তার সাথে যখন যুক্ত করে দিব, তখন যে সংখ্যকটা কম আছে সেটা কি হয়ে যাবে, তো পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে গেলে আমাদের কি হবে, লিথিয়াম কভার অক্সাইড। আমি আবারও বলছি, এখানে কি ছিল বলতো, যে লিথিয়াম যে পরমাণুটা ছিল তার ওয়ান থেকে এন সংখ্যক কি ছিল, কম ছিল। অ্যানোডে প্রাপ্ত যে লিথিয়াম আয়নটা ছিল, এই এন সংখ্যক লিথিয়াম আয়ন যখন তার সাথে যুক্ত হবে, তখন কি হবে, এই যে দেখো তো মাইনাস এন আবার প্লাস এন যুক্ত হলে এই প্লাস এ মাইনাসে কাটা, তার মানে কত থাকলো বলতো, ওয়ান।
মানে আমরা বলতে পারবো তখন লিথিয়াম আছে আমাদের কতগুলো এখানে। তাহলে আমাদের এখানে যে বিক্রিয়াটা হলো এই ডিসচার্জিং প্রক্রিয়ায়, সেটা হচ্ছে যে অ্যানোডে এন সংখ্যক লিথিয়াম পরমাণু মিশ্রিত লিথিয়াম যে গ্রাফাইট, সেখান থেকে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে আমরা দুটো জিনিস উৎপন্ন হবে। একটা হচ্ছে এন সংখ্যক লিথিয়াম আয়ন এবং হচ্ছে আমাদের গ্রাফাইটটা উৎপন্ন হবে। এবং পরবর্তী যে ক্যাথোডে বিক্রিয়া হবে সেটা হচ্ছে লিথিয়ামের 1 - n সংখ্যক পরমাণু কবাল্ট অক্সাইড, এইটি আমাদের হচ্ছে অ্যানোড থেকে উৎপন্ন যে এন সংখ্যক লিথিয়াম আয়ন আছে তার সাথে যুক্ত হবে এবং এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে আমাদের সর্বশেষ উৎপন্ন করবে লিথিয়াম কবাল্ট অক্সাইড। এবার আমরা তাদেরকে যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে আমাদের সামগ্রিক যে কোষ বিক্রিয়া সেটা আমরা পেয়ে যাব। সামগ্রিক কোষ বিক্রিয়া আমরা পেয়ে যাব এখন যোগ করলে। তাহলে কি হবে বলতো, কোষ বিক্রিয়া আমরা পাবো। তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা, লিথিয়াম গ্রাফাইট, লিথিয়াম 1 - n কবাল্ট অক্সাইড যোগ হচ্ছে আমাদের প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন কাটা এন সংখ্যক লিথিয়াম আয়ন, এন সংখ্যক লিথিয়াম আয়ন কি বলতো কাটা যাবে, উৎপাদে আমরা কি পাবো, লিথিয়াম কবাল্ট অক্সাইড এবং হচ্ছে কি বলেন তো গ্রাফাইট। এটা হচ্ছে আমাদের যে লিথিয়াম যে আয়ন সঞ্চয় কোষটা আছে তার আমাদের হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া, আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া। এবার আমরা চলে আসবো তার রিচার্জিং প্রক্রিয়া, তার বিক্রিয়াটা কেমন হয় বা চার্জিং প্রক্রিয়া বিক্রিয়াটা কেমন হয়। কথা আগেরটা কি দেখেন তো, যে চার্জিং এর সময় পূর্বের অ্যানোড বর্তমানে ক্যাথোড হিসেবে কাজ করবে এবং ক্যাথোডটি বর্তমানে অ্যানোড হিসেবে কি করবে, কাজ করবে। তো আমরা একটু আগে বলছিলাম যে আমাদের ডিসচার্জিং প্রক্রিয়ায় বিপরীত হচ্ছে আমাদের রিচার্জিং বিক্রিয়া। তার মানে পূর্বের যেটা অ্যানোড হিসেবে কাজ করেছিল রিচার্জিং প্রক্রিয়া সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, আর পূর্বে যেটা ক্যাথোড হিসেবে কাজ করেছিল রিচার্জিং প্রক্রিয়া সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। একই সাথে আগের উৎপাদগুলো কোথায় চলে আসবে, বিক্রিয়কে, এবং বিক্রিয়ক চলে যাবে কোথায়, উৎপাদে। আমরা একটু এখান থেকে আমরা এই ডিসচার্জিং প্রক্রিয়া দেখে দেখে কিন্তু আমরা রিচার্জিং প্রক্রিয়াটা লিখে ফেলতে পারবো। আমরা সেই কাজটা একটু করি। আসেন আমরা দেখে দেখে শিখবো। আমরা এখন শিখবো কি বলতো, রিচার্জিং বিক্রিয়া। রিচার্জিং প্রক্রিয়া, আচ্ছা রিচার্জিং প্রক্রিয়া আমাদের অ্যানোডের বিক্রিয়া কেমন হবে আর হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে। তো বলছিলাম পূর্বের ক্যাথোডের বিক্রিয়া এখন কোথায় আসবে, অ্যানোডে, তবে উৎপাদ গুলো আসবে কোথায়, বিক্রিয়কে, বিক্রিয়ক চলে যাবে কোথায় বলতো, উৎপাদে। পূর্বে ক্যাথোডের বিক্রিয়া আমাদের উৎপাদ কি ছিল বলতো, লিথিয়াম কবাল্ট অক্সাইড। তাহলে উৎপাদে আমরা কি আসবে, আগের বিক্রিয়ক যেটা ছিল অর্থাৎ লিথিয়াম 1 - n সংখ্যক কবাল্ট অক্সাইড এবং ছিল কি বলতো প্লাস এন সংখ্যক লিথিয়াম আয়ন। তাহলে আগে আমাদের ক্যাথোডে কি করতে, ইলেকট্রন গ্রহণ করতো, যেহেতু এটা অ্যানোডে বিক্রিয়া তাহলে আমাদের ওই যে এন সংখ্যক ইলেকট্রনটা কি করবে বলতো, ত্যাগ করবে। অর্থাৎ ক্যাথোডে আগে এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছিল, এখন এখানে অ্যানোডে এন সংখ্যক ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। এবার আমাদের চলে আসবে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা। ক্যাথোড হবে কি, পূর্বের যে অ্যানোডে বিক্রিয়াটা ছিল সেটা এখন কোথায় চলে আসবে, ক্যাথোডে, তবে উৎপাদ আসবে বিক্রিয়কে, বিক্রিয়ক চলে যাবে কোথায়, উৎপাদে। উৎপাদ গুলা কি ছিল বলতো আমাদের এন সংখ্যক লিথিয়াম আয়ন যোগ 6 মোল কার্বন বা গ্রাফাইট। বিক্রিয়ার পরে কি আসবে এখন, পূর্বের বিক্রিয়কটা, ঠিক আছে। পূর্বের বিক্রিয়কে কি ছিল বলতো, লিথিয়াম এন সংখ্যক গ্রাফাইট বা লিথিয়াম গ্রাফাইট আমাদের উৎপন্ন হবে। যেহেতু আগে আমাদের অ্যানোড বিক্রিয়ায় এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে, এখন হবে কি বলতো, ক্যাথোডে এন সংখ্যক ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। জাস্ট বিপরীত কাহিনীটা হয়েছে। এবার আমরা তাদেরকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এই এই রিচার্জিং প্রক্রিয়ায় সামগ্রিকভাবে আমরা কোষ বিক্রিয়াটা দেখতে পাবো। আমাদের কোষ বিক্রিয়া যদি দেখি, কোষ বিক্রিয়া কেমন দেখো, লিথিয়াম কবাল্ট অক্সাইড যোগ আমাদের এই এন সংখ্যক লিথিয়াম আয়ন, এন সংখ্যক লিথিয়াম আয়ন কাটা যাবে, 6 মোল কার্বন প্লাস এন সংখ্যক ইলেকট্রন মাইনাস এন সংখ্যক ইলেকট্রন কাটা যাবে। আর উৎপাদে আমরা পাবো কি বলতো, লিথিয়াম 1 - n কবাল্ট অক্সাইড
যোগ হচ্ছে লিথিয়াম এন সংখ্যক গ্রাফাইট। এটাই হচ্ছে আমাদের এই লিথিয়াম আয়ন সঞ্চয় কোষের চার্জিং এবং রিচার্জিং প্রক্রিয়া যে অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া হয় সেটা আমরা তোমাদেরকে দেখালাম। দুইটা কোষের ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলোই পরীক্ষা আসে মূলত। আমরা এবার একটু দেখবো এই যে দুটা রিচার্জেবল যে ব্যাটারি আছে, এই দুটা ব্যাটারি কোষের ক্ষেত্রে আমরা অনেক সময় পরীক্ষায় তাদের তুলনা আসে। এই তুলনাটা জানার জন্য বা প্রকাশ করার জন্য আমরা লেড স্টোরেজ ব্যাটারি কোষের সুবিধা এবং অসুবিধাটা জানবো। একই সাথে আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন যে সঞ্চয় কোষটা আছে তারও আমরা সুবিধা এবং অসুবিধাটুকু শিখবো। তাহলে আমরা আসেন, প্রথম হচ্ছে যে লেড স্টোরেজ যে ব্যাটারিটি আছে তার সুবিধাগুলো কি। লেড স্টোরেজ ব্যাটারি কোষের সুবিধাটা কি বলছে, এটি নির্মাণ ব্যয় খুবই সামান্য এবং স্থানীয়ভাবে প্রস্তুত করা যায়। অর্থাৎ এটা নির্মাণ ব্যয় এত বেশি কম, এটাকে আমাদের লোকাল যে মার্কেট গুলো আছে সেখানে কি করা যাবে, স্থানীয়ভাবে প্রস্তুত করা যাবে। দুই, নির্মাণ উপকরণ হচ্ছে খুবই সহজলভ্যতা। অর্থাৎ লেড স্তরের যে ব্যাটারি কোষটা আমরা তৈরি করব তার জন্য যে উপকরণ গুলো আছে তাদেরকে আমরা খুব সহজে পেতে পারি, এই জন্য বলছে নির্মাণ উপকরণ গুলো হচ্ছে সহজলভ্যতা খুবই বেশি। তিন, চার্জ শেষ হয়ে গেলে পুনরায় চার্জ করে ব্যবহার করা যায়। আমরা জানি যে লেড স্টোর যে ব্যাটারি কোষটা আছে, তোমাদের চার্জটা শেষ হয়ে যায়, তুমি কি করতে পারবা, পুনরায় চার্জ দিয়ে তুমি তাকে আবার ব্যবহার করতে পারবা। চার, এই জাতীয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মান অনেক কম থাকে এবং সেই মানটা হচ্ছে 0.01 ওহম। তাহলে ইন্টারনাল যে রোধের মানটা এটা অনেকটাই কম এবং সেই মানটা হচ্ছে কতটুকু, 0.01 ওহম। পাঁচ হচ্ছে দেখো তো অতিরিক্ত চার্জ প্রদানও সহনশীল। অর্থাৎ লেড স্তরের যে ব্যাটারিটা আছে তাকে তুমি ওভারহিটিং করলেও বা অতিরিক্ত চার্জ বা হচ্ছে কি বলতো চার্জ প্রদান দিলেও সেটা কি করতে পারবে, এটাকে সহনশীল মানে সহনশীল থাকে বা সহন করতে পারে। আর এই জন্য বলছে অতিরিক্ত চার্জ প্রদানও কি বলতো সহনশীল। 6 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ যোগ না করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তার মানে হচ্ছে আমরা বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষণ যোগ না করেও এই লেড স্টোরেজ যে কোষটা আছে তাকে আমাদেরকে দীর্ঘদিন কি করা যাবে, সংরক্ষণ করা যাবে। 7 নম্বর হচ্ছে এর মূল উপাদানগুলোকে বা উপাদানকে রিসাইকেল করা যায়। এই রিসাইকেল মানে কি, রিসাইকেল মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা যায়। যেমন আমরা যদি তোমাদেরকে বলি যে আমরা কাগজ ব্যবহার করি না, কাগজ লিখে শেষ করার পর এটাকে আমরা কি করি, হকারের কাছে বিক্রি করে দিই, তারা আবার সেখান থেকে কি করতে পারে, পুনরায় কাগজ তৈরি করে বিভিন্ন ফ্যাক্টরি থেকে। তার মানে রিসাইকেল হচ্ছে যে উপাদানটাকে বারবার ব্যবহার করা যায়, পুনরায় তৈরি করা যায়, সেটাকে বলা হয় রিসাইকেল। তাহলে হচ্ছে আমরা এই লেড স্টোরেজ যে ব্যাটারিটা আছে এখানকার যে মূল উপাদানগুলো আছে তাদেরকে তুমি বারবার রিসাইকেল করতে পারবা। অর্থাৎ ব্যবহার করে শেষ হয়ে যাওয়ার পর এটাকে আবার কি করা যাবে, পুনরায় রিসাইকেল করে ব্যবহার করতে পারবা। তবে এই লেড স্টোরেজ ব্যাটারি কোষে আবার কি আছে বলতো, অসুবিধাও আছে। অসুবিধাগুলো একটু দেখি। বলছে ওজনে ভারী এবং আকারে বড় বলে বহন করাটা কষ্টসাধ্য। তো এটার সাইজটা একটু ওজনে ভারী হয়, আকারে বড় হয়, যেন তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় এটাকে বহন করাটা একটু কি বলতো কষ্ট সাধ্য। তারপর হচ্ছে এই ব্যাটারির কর্মদক্ষতা মাত্র হচ্ছে 70%, মানে 70% তোমার হচ্ছে কর্মদক্ষতা কাজ করে। তিন হচ্ছে দেখো তো এই কোষে অতিরিক্ত তাপের সৃষ্টি করে থাকে। তাহলে এই লেড স্টোরেজ ব্যাটারি কোষটা থেকে আমাদের অতিরিক্ত তাপের কি হতো সৃষ্টি হবে। 4 নাম্বার, রিচার্জিং এর সময় আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটা কি পদার্থ, ধার্য গ্যাস। মানে তার মানে হচ্ছে রিচার্জিং যখন আপনার প্রক্রিয়া শুরু হবে তখন সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটি দাহ্য পদার্থ বা দাহ্য গ্যাস, তাহলে তোমার হচ্ছে এখানে যে কোনো সময় আমাদের আগুন ধরার একটা কি থাকতে পারে বলতো, সম্ভাবনা থাকতে পারে। 5 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং যে তড়িৎ দ্বারা আমরা লেড ব্যবহার করি, এই লেড বা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ মানে সালফারিক অ্যাসিড, এটা কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। এই লাইনটা মনে রাখতে হবে, লেড স্টোরেজ ব্যাটারি কোষে তড়িৎ বিশ্লেষণ যে সালফারিক অ্যাসিড আছে এবং তড়িৎ দ্বার হিসাবে যে লেডটা আমরা ব্যবহার করা হয় এটা কিন্তু অধিক পরিমাণে কি করে, পরিবেশে দূষণ ঘটায়। সর্বশেষ হচ্ছে দেখো তো খুব দ্রুত চার্জ করা যায় না। অর্থাৎ এই লেড স্টোরেজ ব্যাটারি কোষগুলোকে আমরা ফাস্ট চার্জিং করা করা যায় না বা করার সম্ভাবনা হয় না। তাহলে এখানে তোমার হচ্ছে চার্জিং প্রক্রিয়া হচ্ছে কি বলতো স্থির গতিতে সম্পূর্ণ করতে হয়। এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি কোষের আমাদের সুবিধা এবং অসুবিধা গুলা কি আমরা জানলাম। একই রকম ভাবে আমরা এবার এই যে লিথিয়াম যে আয়ন ব্যাটারিটা আছে তারও আমরা কি শিখবো, এই সুবিধা অসুবিধা গুলো একটু জানবো। তাহলে আমরা দুটো ব্যাটারি কোষের মধ্যে কম্পেয়ার বা তুলনা করতে পারবো। তা আসে হচ্ছে আমাদের এখানে
লিথিয়াম আয়ন ব্যাটারির কি বলতো সুবিধা? প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ওজনে হচ্ছে হালকা এবং আকারে ছোট হওয়ায় এটি সহজে বহনযোগ্য এবং ইলেকট্রনিক সামগ্রীতে বহুল ভাবে ব্যবহৃত করা হয়। তার মানে আমরা যে মোবাইল ফোনে আমাদের ব্যাটারিটা ব্যবহার করি, আমাদের সাইজে কি অনেক ছোট, হালকা, এর জন্য এটাকে তুমি কি করতে পারো, সহজে যে কোনো জায়গায় বহনযোগ্য করতে পারো। এই জন্যই আমাদের ম্যাক্সিমাম যে ইলেকট্রনিক যে সামগ্রীগুলো আছে সেখানে মূলত হচ্ছে লিথিয়াম আমাদের আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। দুই হচ্ছে দেখো তো এটি উচ্চ বিভব শক্তি সম্পন্ন। লিথিয়াম আয়ন ব্যাটারির বিভবের পরিমাণ কি থাকে বলতো বেশি থাকে। তার মানে হচ্ছে তুমি কি করতে পারবা, বেশি সময় ধরে কি করতে পারবে, এটাকে ইউজ করতে পারবা। তিন, লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে বেশি সময় ধরে বা লং লাস্টিং করে আমাদের বেশি। চার নম্বর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আবদ্ধ হওয়ায় এর রক্ষণাবেক্ষণের কোনো কি হয় না, প্রয়োজন হয় না। দেখো আমাদের মোবাইল ফোনের ভিতরে কি থাকে, মানে আমাদের লিথিয়াম ব্যাটারিটা থাকে, যদি এটা ভিতরে আবদ্ধ থাকে তাহলে তাকে বাইরে থেকে আলাদাভাবে আর কোনো ধরনের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না। পাঁচ নম্বর হচ্ছে তাকে আমরা দ্রুত চার্জ করতে পারি। এই যে বর্তমানে আমরা দেখি যে আমাদের মোবাইল ফোনগুলোতে যে ফাস্ট চার্জিং করা যায়, এই লিথিয়াম ব্যাটারি গুলোকে আমরা কি করা যায়, ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জ করা যায়। ছয় হচ্ছে এটি তুলনামূলক কম বর্জ্য রূপে মাটিতে যুক্ত হয়, তাই পরিবেশ দূষণটা কম হয়। তো আমাদের মনে রাখবা যে লেড যে তড়িৎদ্বার সেটার তুলনায় লিথিয়াম যে আয়ন যে সঞ্চয় কোষ, সেখানে তার পরিবেশের দূষণ মাত্রাটা খুবই কম হয়, এটা আমাদের একটা মাথা রাখতে হবে। অর্থাৎ লেড স্টোরেজ ব্যাটারি কোষে পরিবেশের দূষণ মাত্রাটা বেশি হয়, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কোষে পরিবেশের দূষণ মাত্রাটা খুব একটা বেশি হয় না। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি কোষেরও কি আছে, কিছু অসুবিধা আছে, সেটা আমরা একটু দেখবো। এটি হচ্ছে লেড স্টোরেজে ব্যাটারির ন্যায় উন্মুক্ত রাখা যায় না, তাই ব্যবহার না করে রেখে দিলে এক সময় কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা বলছে লেড স্টোরেজ ব্যাটারি কোষটাকে যদি আমরা উন্মুক্ত রাখি, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কোষটাকে তো যেহেতু আমাদের উন্মুক্ত রাখা যায় না, এজন্য লিথিয়াম আয়ন যে ব্যাটারি গুলো আছে তাদেরকে যদি আমরা দীর্ঘদিন ব্যবহার না করে রেখে দিই, তখন তার কার্যক্ষমতা একসময় কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে ওই ব্যাটারি আর ব্যবহার করা যাবে না। আবার একটু বলছি, লিথিয়াম আয়ন গুলাকে যেহেতু আমাদের হচ্ছে উন্মুক্ত অবস্থায় রাখা যায় না, তাহলে এই লিথিয়াম আয়ন ব্যাটারিকে আমরা যদি দীর্ঘদিন ব্যবহার না করে রাখে দিই, তাহলে কিন্তু তার কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। দুই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিকে সম্পূর্ণভাবে ডিসচার্জ করলে তা একেবারে নষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা যদি একেবারে সম্পূর্ণভাবে ডিসচার্জ করে ফেলি, ওই ব্যাটারি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তিন, এতে দাহ্য তড়িৎ বিশ্লেষক উচ্চ চাপে রাখা হয় বলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আমার শরীর না যে ব্যাটারি বাস্ট হয়ে আমাদের হচ্ছে ডিভাইস নষ্ট করে ফেলা। তাহলে আমাদের যেহেতু এখানে দাহ্য যে তড়িৎ বিশ্লেষক আছে সেটা যদি উচ্চ চাপে রাখা হয় বলে যে কোনো সময় আমাদেরকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। চার হচ্ছে দেখো তো প্রস্তুতির উপকরণ সহজলভ্য নয়। লেড স্টোরেজ ব্যাটারি কোষগুলো তৈরি করার জন্য যে উপাদানগুলো ছিল সেগুলো অনেকটা সহজলভ্য ছিল, কিন্তু আমরা যে লিথিয়াম ব্যাটারি কোষটা তৈরি করব তার জন্য উপকরণগুলো পাওয়াটা সহজলভ্য নয়। সর্বশেষ হচ্ছে এখানকার অভ্যন্তরীণ রোদের পরিমাণটা কি বলতো বেশি। যেটা লেড স্টোরেজ ব্যাটারি কোষে অভ্যন্তরীণ রোদের পরিমাণটা কি ছিল, কম ছিল, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কোষে অভ্যন্তরীণ রোদের পরিমাণটা বেশি। তো আমরা মূলত এখানে যে দুইটা কোর্স করলাম, লেড স্টোরেজ ব্যাটারি কোর্স এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি কোর্স, এখান থেকে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে ডিসচার্জিং এবং চার্জিং প্রক্রিয়া বিক্রিয়াগুলো এবং দুইটা কোর্সের সুবিধা এবং কি বলতো অসুবিধাগুলো।